হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। এর আগে আমরা ইলেকট্রিসিটির পার্টগুলো শেষ করেছি। আজকে আমরা ইলেকট্রিসিটির যে নতুন অংশটা শুরু করব সেটা হলো অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট মানে এসি, আর ডাইরেক্ট কারেন্ট মানে ডিসি। ডিসি কারেন্টের যে সমস্ত ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনগুলো সামান্য মডিফাইড হয়ে এসি কারেন্টে অ্যাপ্লাই হয়। তো এসি কারেন্টে কিভাবে অ্যাপ্লাই হয় দেখি। প্রথমে আমরা দেখে নেব এই এসি কারেন্ট ব্যাপারটা কি। দেখো, এখানে তোমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে দেখো, প্রবাহ সময়ের সাথে এই যে কারেন্ট বা ইলেকট্রিক কারেন্টটা কি হচ্ছে না, সময়ের সাথে এর ফেজ চেঞ্জ হচ্ছে। ফেজ চেঞ্জ হচ্ছে মানে এর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। দেখো, প্রথমে খানিকটা প্লাস, তারপর আবার নিচের দিকে মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস। সেম, এটা একটা স্কোয়ার ওয়েভ, এক্ষেত্রেও সেম হচ্ছে। এটা একটা কিনা ত্রিভুজাকার ওয়েভ, এখানেও সেম হচ্ছে। এবার এখানে আমাদের কনফিউশনের জায়গাটা কোনখানে আসে। ধরো তোমাদের একটা ওয়েভ দেওয়া হলো এইভাবে, এই ওয়েভটাকে বলা হলো, ধরো সেম এই 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 এটা একটা সটুথ ওয়েভ। তো এই ওয়েভটা কি এসি ওয়েভ? তোমাদের কাছে একটা কনফিউশনের জায়গা হতে পারে যে এসি ওয়েভ মানে আমরা জানি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কারণ এইটা তো অ্যাকচুয়ালি জিরো আর সাম পজিটিভ ভ্যালুর মধ্যে চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কি এসি হবে? অবশ্যই এসি হবে। যখনই দেখবে একটা সার্টেন টাইমের পর পর রিপিটেশন অফ ভ্যালুজ হচ্ছে, তখনই কিন্তু বুঝবে ওটা অবশ্যই এসি বা অল্টারনেটিং কারেন্ট হচ্ছে। আমরা এসি কারেন্ট কিভাবে তৈরি করি? এসি কারেন্ট তৈরি করতে গেলে আমাদের এসি জেনারেটর ব্যবহার করতে হয় বা এসি ডায়নামো ব্যবহার করতে হয়। নেক্সট, আরো একটা ব্যাপার একটু বলে রাখি, এসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমার ইউজ করা যায়, ডিসির ক্ষেত্রে ট্রান্সফরমার ইউজ করা যায় না। প্রশ্ন হলো ট্রান্সফরমারের কাজ কি? একটা ট্রান্সফরমারের কাজ হলো ট্রান্সফরমার ভোল্টেজকে মাল্টিপ্লাইড করতে পারে অথবা স্টেপ ডাউন করতে পারে। এই ট্রান্সফরমার দু রকমের হয়, একটা স্টেপ আপ আর একটা স্টেপ ডাউন। কিভাবে করা হয় দেখো, প্রথমে এখানে একটা কয়েল নেওয়া হয়, এখানে একটা এসি সোর্স নেওয়া হয়। এই এসি সোর্স ধরো ভিপি হলো তার ভোল্টেজ, এখানে একটা কয়েল রাখা হয়, এই কয়েলের পর এখানে একটা লোড রেজিস্ট্যান্স আর। বলা হচ্ছে এই যে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল পাশাপাশি থাকে, এই দুটো কয়েলে নাম্বার অফ টার্নস এগুলো ডিফারেন্ট থাকে। কিরকম, মনে করো এখানে এখানে 10টা টার্নস থাকে, এখানে 20টা টার্নস থাকে। টার্নস মানে এখানে তারের পাক এই কয়েলটাতে। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 থেকে 20 মানে টোয়াইস হচ্ছে এই নাম্বার অফ টার্নস মানে পাক সংখ্যা। এই টোয়াইস হওয়া মানে আমরা যেটা সেকেন্ডারি ভোল্টেজ আর এর অ্যাক্রসে পাবো, সেটাও কিন্তু টোয়াইস অফ প্রাইমারি ভোল্টেজ পাবো। এবার প্রশ্ন আরেকটা, যখন ভোল্টেজটা বেশি হয়ে গেল বা টোয়াইস হয়ে গেল, তাহলে কি বেশি পাওয়ার পেলাম বা বেশি এনার্জি পেলাম? তাহলে তো লস অফ কনজারভেশন অফ এনার্জিটা ভায়োলেট করে যাচ্ছে। একদমই তা নয়। আসলে যখন আমরা একটা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজকে স্টেপ আপ করব, তখন কিন্তু কারেন্ট অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। সেম আবার যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার নেওয়া হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, প্রাইমারি কয়েলে যতগুলো নাম্বার অফ টার্নস থাকে, সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস কিন্তু কম থাকে। তাহলে এখানেও রুল সেম। মনে করো এখানে 100টা টার্নস আছে, এখানে 10টা টার্নস আছে, তাহলে এক্ষেত্রে 100/10 মানে হলো 10, তার মানে 10 টাইমস ওটা স্টেপ ডাউন করে যাবে ভোল্টেজটা। এই ঘটনাটা কিন্তু কেবলমাত্র এসি কারেন্টের জন্য বা এসি ভোল্টেজের জন্য হতে পারে। ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্টের জন্য কিন্তু কোনো রকম ভাবে ট্রান্সফরমার অ্যাপ্লিকেবল নয়। তো আবার আমরা এসিতে ব্যাক করি। তো এসি কারেন্ট পড়ার জন্য আমাদের প্রথমে এই এসি কারেন্ট সম্পর্কে একটা জেনারেল কনসেপ্ট নিতে হবে। দেখো, আমরা দেখে নিয়েছি যে এসি কারেন্টের যে শেপ সেটা এরকম সাইনুসয়েডাল হতে পারে, সেটা স্কোয়ার হতে পারে, অথবা সেটা ত্রিভুজাকার হতে পারে। কিন্তু আমরা আমাদের সিলেবাসে কেবলমাত্র সাইনুসয়েডাল ওয়েভ নিয়েই কাজ করবো, অর্থাৎ যেটা সাইন ওয়েভ। তো যে কোনো সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা জানি এর কমন যে ফর্ম সেটা y=y0 সাইন ওমেগা টি প্লাস সাম থিটা, থিটা আর ফাই হোয়াট এভার। এইখানে এই ওয়াইটা হলো ওয়েভটার ভ্যালু, y0 ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, যেটাকে আমরা বিস্তার বলে থাকি বা অ্যামপ্লিটিউড বলে থাকি। সাইন হলো ওর ওয়েভ ফাংশন, ওমেগা টি প্লাস থিটা বা ফাই যাই বলো, ধরলাম ফাই। তাহলে ফাইটা হলো এখানে, এটাকে বলা হয় প্রারম্ভিক দশা বা ইপক বলা হয়। আর ওমেগা টি প্লাস ফাই এই পুরোটা হলো এখানে ফেজ বা দশা। তাহলে আমরা
এসি কারেন্টের যে ভোল্টেজ, এসি কারেন্টের ভোল্টেজকে সাধারণত এইভাবে এরকম একটা টিল্ড সাইন দিয়ে ব্যবহার করা হয়, আরো ক্লিয়ার করলে এইভাবে ব্যবহার করা হয়। তো এই এসি কারেন্ট বা এসি ভোল্টেজ ধরে নিলাম আমার এসি ভোল্টেজ ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি প্লাস আলফা। তো এই ভোল্টেজটা যদি একটা আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যায় তাহলে সেখানে কারেন্ট কত হবে, সেখানে কারেন্ট ইকুয়াল টু কারেন্ট আই ইকুয়াল টু তখন ই বাই আর হবে। ই বাই আর মানে E0 ডিভাইডেড বাই আর ইন্টু সাইন ওমেগা টি প্লাস থিটা হবে। এই E0 বাই আর এটাকে আমরা I0 দিয়ে ডিনোট করতে পারি সাইন ওমেগা টি প্লাস থিটা। এইখানে একটা স্পেশাল বিষয় দেখো, এই যখন ভোল্টেজ নেওয়া হচ্ছে এসি ভোল্টেজ, তার যে ফেজ সেটা হলো ওমেগা টি প্লাস থিটা, আবার এসি কারেন্ট যেটা নেওয়া হলো তারও ফেজ কিন্তু ওমেগা টি প্লাস থিটা। এবার তোমরা যদি এখানে চলে আসো, দেখো এটার সাথে একটু কম্পেয়ার করছি, ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা হলো ইপক আলফা। আমরা আগেই বলেছি থিটা ফাই আলফা যা খুশি নিতে পারি, তো এখানে আলফা নেওয়া হচ্ছে। সেটা যখন কারেন্টে কনভার্ট করা হলো, এই অংশটা সেম থাকলো, শুধুমাত্র চেঞ্জ হলো কি E0 বাই আর করে I0 হলো। তাহলে এইটা হলো কারেন্টের ভ্যালু, এটা হলো কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু সাইন ওমেগা টি। এইখানে খেয়াল করো, এই যে দশা ওমেগা টি প্লাস আলফা, ওমেগা টি প্লাস আলফা, এই দশার কি কোনো চেঞ্জ আছে? নেই। কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশার কোনো চেঞ্জ নেই, সবসময় নেই তা কিন্তু নয়। এই পার্টিকুলার সার্কিটের ক্ষেত্রে নেই। কোন পার্টিকুলার সার্কিট? যেখানে আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করেছি, তার ক্ষেত্রে কিন্তু নেই। তাহলে তার ক্ষেত্রে যেহেতু কোনো ভূমিকা নেই, তাই বলতে পারছি যে এখানে কোনো দশার পরিবর্তন হয়নি। কিন্তু আমরা যদি একটা ক্যাপাসিটার কিংবা একটা ধরো ইন্ডাক্টর, তার মধ্যে দিয়ে যদি একটা এসি কারেন্টকে পাস করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এর দশার পরিবর্তন হচ্ছে। তো যে কোনো ওয়েভ, সেই ওয়েভের যে সমস্ত কমন ক্যালকুলেশন গুলো পড়ে, সেই ওয়েভের টাইম পিরিয়ড থাকে যেটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়, দ্যাট ইজ 2π বাই ওমেগা। ওমেগা মানে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে এই লাইন থেকে এই ওমেগা মানে 2π বাই ক্যাপিটাল টি। আর 1/t যেটা 1 বাই টাইম পিরিয়ড, এটাকে সাধারণত কি বলা হয়? ফ্রিকোয়েন্সি বলে। সেজন্য 2π বাই টি মানে 2π, 1/t টাকে f দিয়ে কনভার্ট করলাম, সো ওমেগা ইকুয়াল টু 2πf। তো এই পর্যন্ত আমরা যেটা দেখলাম, কোন একটা এসি কারেন্ট, যেটা সাইনুসয়েডাল ওয়েভ অবশ্যই, কারণ আবারও বলছি স্কোয়ার ওয়েভ, সটুথ ওয়েভ, আরো বিভিন্ন রকম ওয়েভ হয়, সেই ওয়েভগুলো নিয়ে আমরা আমাদের সিলেবাসের মধ্যে ইন্টারেস্টেড নই। তো এই সাইনুসয়েডাল ওয়েভকে প্রাথমিকভাবে এভাবেই এক্সপ্লেন করা হলো। এবার আমরা কি করব, এই ওয়েভটাকে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের মধ্যে দিয়ে পাঠাবো। ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট বলতে কি, আইদার রেজিস্টার অর ইন্ডাক্টর অর ক্যাপাসিটার। পাঠানোর পর দেখবো যে ওই যে ভোল্টেজটা থাকলো, সেই ভোল্টেজটা দেওয়ার পর ওর যে কারেন্টটা হবে, কারেন্টটা কি সেম ফেজ থাকবে না ফেজের চেঞ্জ হবে, সেগুলো দেখবো। সেগুলো দেখার আগে এসি পড়ার জন্য আরো কিছু প্রাথমিক বিষয় জানতে হয়, সেইগুলো একটু ফলো করো। দেখো, এরপর আমরা যেটা দেখবো সেটা হলো গড় মান, সর্বোচ্চ মান এবং আরএমএস মান, এই তিনটে জিনিস হয়, সেটা একটু দেখবো। প্রথমে হলো গড় মান কি জিনিস। দেখো, গড় মান বলতে যে কোনো ফাংশনের যেটা গড় মান বা অ্যাভারেজ মান, সাধারণত এর মাথায় এরকম একটা বার চিহ্ন দিয়ে লেখা হয়। এই গড় মানটা কিভাবে ক্যালকুলেট করা হয়? বলছে এই ফাংশনটার যে অ্যাভারেজ ভ্যালু, সেটা হলো 1/its টোটাল টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন 0 to t টাইম পিরিয়ড। এই ফাংশনটার ইন্টিগ্রেশন হবে ওভার ডিটি। তার মানে এই পুরো 0 to t টাইমের উপর ft ফাংশনের উপর এর ডিফারেন্সিয়াল হবে। এবার আমরা কি জানি? আমরা জানি যে আমার কাছে যে ফাংশনটা আছে, সে ফাংশন অফ টি যেটা, সেটা হলো অ্যাকচুয়ালি ই মানে আমরা কি জানি? E0 সাইন ওমেগা টি প্লাস আলফা। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। এই মানটা এখানে বসিয়ে দিলে এটা কি হলো 1/t 0 to t, আর এটা হয়ে যাবে E0 সাইন ওমেগা টি প্লাস আলফা ডিটি। তো এই ক্যালকুলেশনটা করার পর একদম ফাইনাল যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটাই হলো আমার অ্যাভারেজ মান। এবার এই যে অ্যাভারেজ মানের ক্ষেত্রে, এই অ্যাভারেজ মানের ক্ষেত্রে একটা মজার বিষয় বলি। আমরা যখন একটা সাইনুসয়েডাল ওয়েভ নেব, দেখো এইটাকে বলে হলো ওর ফুল সাইকেল মানে পূর্ণ চক্র, আর এই পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে হাফ সাইকেল বা অর্ধচক্র। এই গড় মান
পূর্ণ চক্রের ক্ষেত্রে তোমরা চোখে দেখেই বুঝতে পারবে যে এইটা পজিটিভ মান, এটা নেগেটিভ মান। তাহলে পূর্ণ চক্রের ক্ষেত্রে গড় মান অবশ্যই 0 আসবে। কি বললাম? পূর্ণ চক্রের ক্ষেত্রে গড় মান অবশ্যই 0 আসবে। এই জন্য দেখো ভোল্টেজের গড় মান পূর্ণ চক্রে 0 লেখা হয়েছে। আচ্ছা, এইটাই যদি অর্ধচক্রের উপর গড় মান নিই, এই অর্ধচক্রের উপর গড় মান ক্যালকুলেশনের সময় দেখো সবটাই কিন্তু আমার পজিটিভ পার্টে আছে। তাহলে সবটাই যদি পজিটিভ পার্টে থাকে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, 0 আসার কোনো চান্সেস নেই। তাহলে এক্ষেত্রে কিছু না কিছু একটা গড় মান আসবে। সেই গড় মানটা আমরা কি করব, যেহেতু অর্ধচক্রের উপর ক্যালকুলেশন, তখন অর্ধচক্রে গড় মানের টাইম পিরিয়ডটা শুধু T/2 হয়ে যাবে, বাকি সব সেম ক্যালকুলেশন। বাকি সেম ক্যালকুলেশন করার পর আমরা যেটা ফাইনাল পাবো গড় মান অর্ধচক্রে, সেটা হলো 2v0/পাই। কি পেলাম? 2v0/পাই। আচ্ছা, এটা যদি কারেন্টের জন্য হয়, তাহলে কারেন্টের জন্য যদি গড় মান বের করি, সেম পূর্ণ চক্রে 0 আসবে। আর কারেন্টেরই গড় মান যদি হাফ সাইকেল বা অর্ধচক্রে নিই, তখন এটা 2v0/পাই ছিল, এটা হয়ে যাবে 2i0/পাই। এইবার প্রশ্ন, এই i0 আর v0 আমার এই গ্রাফে কোন জিনিসকে ডিনোট করে? দেখতে পাচ্ছ এই যে একটা পূর্ণ চক্র, এই কারেন্টের, যদি এটাকে কারেন্ট ভাবি, এই কারেন্টের যেটা ম্যাক্সিমাম ভ্যালু, মানে এই মিডল লাইন থেকে বা সাম্যাবস্থা থেকে, এটাকেই বলা হয় I0। তাহলে আমরা এই পর্যন্ত কি ক্যালকুলেট করলাম? আমরা যেটা ক্যালকুলেট করলাম, হাফ সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু দুটোরই 0, ফুল সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু দুটোরই 0, হাফ সাইকেলের জন্য এটা 2i0/পাই, অথবা ভোল্টেজের জন্য হবে 2v0/পাই। আর ইন দ্যাট কেস I0 is the maximum value of I, V0 is the maximum value of V or voltage। তাহলে এই হলো আমার অ্যাভারেজ ভ্যালুর ক্যালকুলেশন। এরপর আরেকটা বিষয় আছে RMS ভ্যালু। আচ্ছা, এই কারেন্টের এই RMS ভ্যালুর বিষয়টা কি আগে বলি। কারেন্টের RMS ভ্যালু, তো RMS মান নেওয়া হয় কেন? ধরো আমার কাছে কিছু মান আছে, +5, -5, +6 বা +2, -2, এরকম ধরো চারটে মান আছে। এই চারটের আমরা গড় মান নিচ্ছি। এই চারটের যখন গড় মান নেব, দেখতেই পাচ্ছি প্রথম প্লাস করলেই 0 হয়ে যাচ্ছে। কিন্তু এই যে 0 যদি হয়, কোনো কোনো ক্ষেত্রে যখন মানটা ইম্পর্টেন্ট, ডাইরেকশনটা ইম্পর্টেন্ট নয়, তখন আমরা শুধু গড় মান নিয়ে ক্যালকুলেশন করতে আমাদের প্রবলেম হয়। সেজন্য আমরা কি করি, প্রথমে এগুলোকে স্কোয়ার করে পজিটিভ করে নিই, একদম লাস্টে ফাইনালি কি করি, ওটাকে একটা স্কোয়ার রুট করে দিই, মানে রুট করে দিই। তাহলে কি হয়, নেগেটিভ পার্টটাকে একটু অ্যাভয়েড করা যায়। তো নেগেটিভ পার্টকে অ্যাভয়েড করে কিভাবে RMS মান ক্যালকুলেট করতে হয় দেখে নাও। বলছে যদি আমি ভোল্টেজের RMS মান বের করি, তো ভোল্টেজের RMS মান, এটা অ্যাকচুয়ালি ভোল্টেজের RMS মান যদি নেওয়া হয় কিভাবে করবো দেখো। প্রথমে ভি স্কোয়ারের অ্যাভারেজ করে নেবো। এই ভি স্কোয়ারের অ্যাভারেজ বলতে তখন 1/T0 to T ভি স্কোয়ার ডিটি। এখানে অবশ্যই আমার ভিটা কিন্তু ফাংশন অফ টি বলে ভাবতে হচ্ছে, মানে ভোল্টেজটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। অবশ্যই এসি কারেন্টে তো এটাই রুল, কারেন্ট এবং ভোল্টেজ দুটোই ফাংশন অফ টি হবেই। তাহলে ভি স্কোয়ার এভাবে আমরা ক্যালকুলেট করব। এবার এই 0 to T মানে এটা বুঝতে পারছো পূর্ণ চক্রে নিচ্ছি। এটাই যদি অর্ধ চক্রের ক্ষেত্রে নিতাম তাহলে ওটা 1/T/2 নিতাম, এবং লাস্টে এটা 0 to T/2 ইন্টিগ্রেশন করতে হতো। তাহলে এই ভি স্কোয়ারের যখন অ্যাভারেজ নিচ্ছি, শুধু অ্যাভারেজ নিলে হবে না, আমাদের লাস্টে একটা রুট করে দিতে হবে। রুট করলে এক্সাক্ট ভ্যালুটা পাবো, কিসের ভ্যালু না, RMS ভ্যালুটা পাবো। তাহলে এই RMS ভ্যালু যেটা আমরা পাচ্ছি, এটা যদি ভোল্টেজের ক্ষেত্রে নিই, ফাইনালি ক্যালকুলেশন করলে দেখা যায় যে এটা হবে V0/√2, আর কারেন্টের ক্ষেত্রে হবে I0/√2। এটা ফুল সাইকেলে, হাফ সাইকেলেও সেম ভ্যালু, V0/√2, I0/√2। তাহলে আমরা দুটো দেখলাম, একটা অ্যাভারেজ ভ্যালু দেখলাম, একটা RMS ভ্যালু দেখলাম। নেক্সট দেখো, তো এখানে পুরো ক্যালকুলেশনটা খেয়াল করো। ধরো I এর ক্ষেত্রে RMS এর ভ্যালু কত পেয়েছিলাম, I0/√2। I অ্যাভারেজ এর ভ্যালু কত পেয়েছিলাম, 2I0/পাই। তাহলে কোন ভ্যালুটা বেশি, 1/√2 না 2/পাই? দেখা যায় যে এই RMS মানে 1/√2 এর ভ্যালুটা বেশি, সেজন্য বলা যায় RMS ইজ গ্রেটার দ্যান I অ্যাভারেজ। সেম জিনিস কিন্তু ভোল্টেজের জন্য, দ্যাট ইজ VRMS ইজ গ্রেটার দ্যান V অ্যাভারেজ। এবার দুটোকে যদি রেশিও করি, I অ্যাভারেজ, এই I অ্যাভারেজ যদি রেশিও করি, মানগুলো বসালাম, কাটাকাটি করলাম,
করলে দেখো π/2√2 হয়, এটাকে ক্যালকুলেটারে বসিয়ে দিলে পাওয়া যাচ্ছে 1.11। তাহলে এই যে 1.11 পেলাম, এটা কি পেলাম? এটা আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালুর রেশিও। সেম ভোল্টেজের ক্ষেত্রেও আরএমএস এবং অ্যাভারেজ ভ্যালুর রেশিও কিন্তু 1.11 পেলাম। অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে কোনো ওয়েভ ফাংশনের ক্ষেত্রে আরএমএস ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালুর যে রেশিও, তাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণক। আমাদের কখনো কখনো কোনো একটা পার্টিকুলার ওয়েভ ফাংশনের শেপ বলে দেওয়া থাকলো, দিয়ে বললো এর আকৃতি গুণকের মান কত। পার্টিকুলার দুটোই আমাদের সিলেবাসের জন্য মনে রাখতে হয়, একটা সাইনুসয়েডাল ওয়েভ আর একটা স্কোয়ার ওয়েভ। সাইনুসয়েডাল ওয়েভ বা সাইন ওয়েভের জন্য ফর্ম ফ্যাক্টরের ভ্যালু এই যে 1.11 ফিক্সড। এবার তোমরা ভাবো একই জিনিস যদি আমরা স্কোয়ার ওয়েভের জন্য করি, স্কোয়ার ওয়েভের জন্য করলে এখানে বলাই হয়েছে দেখো, তো মনে করো এটা আমার একটা স্কোয়ার ওয়েভ। এই স্কোয়ার ওয়েভে যদি আরএমএস ভ্যালু ক্যালকুলেট করা হয়, আরএমএস ভ্যালু ক্যালকুলেট করলে বেসিক্যালি এই অংশটা কি হয়ে যাবে, পজিটিভ পার্টে চলে আসবে, এই অংশটাও পজিটিভ পার্টে চলে আসবে। ফাইনালি ক্যালকুলেট করতে হবে, তাহলে আরএমএস ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালু দুটোই কিন্তু আর ভি0 সমান, সেজন্য এটা কাটাকাটি করে 1 হলো। তাহলে আকৃতি গুণক বা ফর্ম ফ্যাক্টর কিন্তু কোন একটা বর্গাকার তরঙ্গের ক্ষেত্রে, মানে এরকম স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে তার ভ্যালু সবসময় 1 পাওয়া যায়। নেক্সট দেখো, আমরা সাধারণত যে আমাদের বাড়ির লাইনগুলোতে যে এসি কারেন্ট থাকে, এই এসি কারেন্টের ভোল্টেজ আমরা জানি 220 ভোল্ট এসি কারেন্ট বলা থাকে। এই 220 ভোল্ট অ্যাকচুয়ালি কি দেওয়া থাকে? 220 ভোল্ট কি অবশ্যই এসি কারেন্ট, কারণ আমাদের সাপ্লাই লাইনে ভোল্টেজ ডিসি কারেন্ট আসে না। ডিসি কারেন্ট কোনগুলো? যেগুলো ব্যাটারি সেল তার যে কারেন্ট গুলো হয় সেগুলো হলো ডিসি কারেন্ট। আর এসি বলতে আমাদের যেখানে সাপ্লাই যেগুলো আসে সেগুলো হলো সব এসি কারেন্ট। তো এই এসি কারেন্টে ধরো আমরা বললাম আমাদের কাছে 220 ভোল্ট এসি আছে। এই 220 ভোল্ট এসি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আসলে এই 220 ভোল্ট বলতে আসলে এর আরএমএস ভ্যালু দেওয়া থাকে। আর আমরা আগেই দেখেছি আরে ভিআরএমএস বা আইআরএমএস যাই হোক, সেটা হলো V0/√2 হবে। তাহলে এখান থেকে V0 ইকুয়াল টু কি হবে, √2 ইন্টু ভিআরএমএস হবে। এবার আমার আরএমএস ভ্যালু বললাম 220 ভোল্ট, তাহলে √2 ইন্টু 220 হবে ভোল্ট। এটাকে যদি মাল্টিপ্লাই করো দেখবে এটা 311 ভোল্ট হচ্ছে। তার মানে V0 এর ভ্যালুটা হলো 311 ভোল্ট। তাহলে আমার কাছে যে 220 ভোল্ট এসি কারেন্ট দেওয়া থাকবে সেটা আসলে আরএমএস ভ্যালু দেওয়া থাকে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি V0 মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ, সেটা হলো 311 ভোল্ট। এইবার যদি তুমি সাইন ওয়েভকে ইমাজিন করো, সাইন ওয়েভ আমরা জানি একটা পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট, পজিটিভ নেগেটিভ এভাবে সামনের দিকে এগোতে থাকে। অর্থাৎ এই পজিটিভ পার্টের ম্যাক্সিমাম ভ্যালু কত, 311 ভোল্ট। নেগেটিভ পার্টের ম্যাক্সিমাম ভ্যালু কত, -311 ভোল্ট। তাহলে 220 ভোল্ট এসি কারেন্ট অ্যাকচুয়ালি আমাদের টোটাল কতটা ভোল্টেজ দিচ্ছে? এদিকে +311, এদিকে -311, মানে টোটাল 622 ভোল্ট এফেক্টিভ ভোল্ট, মানে টোটাল 622 ভোল্টের রেঞ্জ দিচ্ছে। ধরো একটা প্রশ্ন করা হলো যে 220 ভোল্টের ডিসি বেশি মানে কি বলবো শক দেয় না 220 ভোল্টের এসি বেশি শক দেয়? অবশ্যই 220 ভোল্টের এসি। কেন? কারণ 220 ভোল্টের এসি মানে কিন্তু আমরা দেখে নিয়েছি টোটাল 622 ভোল্টের রেঞ্জের মধ্যে কাজ করে। কিন্তু 220 ভোল্টের ডিসি মানে এটা অলওয়েজ 220 ভোল্টই বোঝায়। তাহলে প্রশ্ন হলো যে আমাদের বাড়ির নর্মাল লাইনগুলোতে বেশি শক দেবে নাকি একটা ব্যাটারি যেগুলো বা থাকে সেগুলো সব দেবে? বাস্তবে 220 ভোল্টের ব্যাটারি কিন্তু আমরা কেউ ইউজ করি না। আমাদের বাড়িতে ইনভার্টারে যে সমস্ত ব্যাটারিগুলো থাকে সেগুলো 12 থেকে 18 ভোল্টের মধ্যে হয়ে থাকে। এবার কি করা হয়, ওটাকে দেখবে একটা যন্ত্রের মাধ্যমে ওটাকে আবার এসিতে কনভার্ট করে তারপর স্টেপ আপ করে নেওয়া হয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় 220 ভোল্ট এসি এবং ডিসির মধ্যে কোনটা বেশি ক্ষতিকর, ক্ষতিকর ইন দ্য সেন্স কোনটা বেশি শক দেবে, অবশ্যই 220 ভোল্ট এসি বেশি শক দেবে, কারণ 622 ভোল্টের রেঞ্জ এখানে থাকে। নেক্সট, আচ্ছা এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হলো আচ্ছা আমরা একটু আগে দেখলাম যে ভোল্টেজ ভি, এটাকে লেখা যায় V0 সাইন ওমেগা টি, ধরো ওমেগা টি। আর কারেন্ট আই ইকুয়াল টু মনে করো I0 সাইন ওমেগা টি প্লাস ধরো 5। তার মানে দেখো এই লাইনটা থেকে একটা জিনিস ক্লিয়ার
যে আমাদের এই যে এসি ভোল্টেজ বা এসি কারেন্ট আছে, এই এসি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কিন্তু একটা দশার পার্থক্য আছে, মানে ফেজ ডিফারেন্স আছে, সেটার ভ্যালু কত? 5। তাহলে এই যে দশার পার্থক্যটা থাকছে, আমরা প্রথমে যেটা দেখব এই সার্কিট কতটা ক্ষমতা বা পাওয়ার আমাদের শো করছে বা ব্যয় করছে। এই ব্যয়িত ক্ষমতা আমরা কমন সূত্র থেকে দেখেছি, এটা সবসময় ভিআই হয়। ভিআই মানে এই দুটো আমার গুণ হয়ে যাবে, অর্থাৎ V0 I0 সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি প্লাস থিটা বা ফাই। এবার যদি বলে গড় ক্ষমতা কত ব্যয় হবে, এই গড় ক্ষমতা নিলাম। গড় ক্ষমতা করলে এই সাইন ওমেগা টি বা সাইন ওমেগা টি প্লাস ফাই এগুলোরও গড় করতে হবে। ফাইনালি এর যে অ্যাভারেজ বা গড় মান আসবে, একদম লাস্টে আমরা এটাকে লিখে নিচ্ছি, এর গড় মান আসবে VRMS IRMS ইন্টু কস থিটা। কস থিটা তো নয়, এখানে ফাই ধরেছি তাই ফাই। এই কস ফাইটাকে বলা হয় ক্ষমতা গুণক। কি বলে? কস ফাই হলো এখানে ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর। এই ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর কে মাথায় রাখতে হবে। এই পি অ্যাভারেজ ভিআরএমএস আইআরএমএস ইন্টু কস ফাই। কস ফাই পুরোটাই কিন্তু পাওয়ার ফ্যাক্টর, শুধু ফাইটা পাওয়ার ফ্যাক্টর নয়। এটার অ্যাপ্লিকেশন আমরা এর পরের পেজগুলোতে দেখব। দেখো, ওয়াটবিহীন কারেন্ট বা ওয়াটলেস কারেন্ট বলতে কি বোঝো? আমরা একটু আগেই দেখলাম আগের পেজে অ্যাভারেজ পাওয়ার যেটা বা গড় ক্ষমতা, সেটা কি হয়? গড় ক্ষমতা এরকম অ্যারো নয়, একটা শুধু দাগ দিয়ে বোঝানো হয়। এটা হলো ভিআরএমএস আইআরএমএস কস থিটা বা কস ফাই। যদি কোনো কারণে আমার থিটাটা 90 ডিগ্রি হয়, থিটাটা 90 ডিগ্রি হওয়া মানে কি? অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট দুটো 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, তাহলে সেক্ষেত্রে থিটা 90 মানে কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু কস 90। তাহলে কস 90 যদি হয়, কস 90 এর ভ্যালু আমরা 0 বলে নিই। কস 90 যদি 0 হয়, এখানে ভ্যালুটা বসিয়ে দিলে অ্যাভারেজ পাওয়ার লস ইকুয়াল টু কত হবে? 0 হবে। অর্থাৎ যদি কোনো সার্কিটে দেখি ভোল্টেজ এবং কারেন্ট পারপেন্ডিকুলার থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 0 হয়, এবং সেক্ষেত্রে অ্যাভারেজ যে ব্যয়িত ক্ষমতা হয় বা লস ইন পাওয়ার হয়, সেটা কিন্তু 0 হয়। অর্থাৎ আমি এমন একটা সার্কিট ব্যবহার করেছি যেখানে ভোল্টেজও আছে কারেন্টও আছে, অথচ কোনো লস ইন পাওয়ার বা লস অফ পাওয়ার হচ্ছে না। এই ধরনের কারেন্টকে বলা হচ্ছে ওয়াটবিহীন প্রবাহ বা ওয়াটলেস কারেন্ট। নেক্সট, আচ্ছা, এইবার আমরা যেটা দেখব, এসি কারেন্টকে ডিফারেন্ট ডিফারেন্ট সার্কিটের মধ্যে আমরা পাস করে দেখব ওই এসি কারেন্টের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো রকম ফেজ ডিফারেন্স তৈরি হচ্ছে কি না। যে ফেজ ডিফারেন্সটা তৈরি হবে তার উপর ডিপেন্ড করবে কি ওর পাওয়ার ফ্যাক্টর কত। তো দেখো, আমরা কি করেছি, প্রথমে দেখো একটা শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স ওয়ালা একটা সার্কিট নিয়েছি। এই আর হলো রেজিস্ট্যান্স। তো এখানে কি হয়েছে, এই রেজিস্ট্যান্সে এখানে একটা এসি সোর্স ব্যবহার করা হয়েছে। মনে করো এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। তাহলে এখানে কারেন্ট কত হবে? কারেন্ট হবে এই ভোল্টেজকে শুধু এর রেজিস্ট্যান্স R দিয়ে ডিভাইড করে দিতে হবে, V বাই R। তাহলে এখান থেকে কি হলো, V মানে আবার V0 সাইন ওমেগা টি বসিয়ে দিলাম। ফাইনালি I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি পেলাম। এবার দেখো আমার ভোল্টেজের ক্ষেত্রে ফেজ কত ছিল? ওমেগা টি। কারেন্টের ক্ষেত্রেও ফেজ কত হলো? ওমেগা টি। তাহলে এখানে কি কোনো ফেজ ডিফারেন্স থাকছে? থাকছে না। ওই জন্য বললাম দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স হলো 0। তাহলে এক্ষেত্রে আমার পাওয়ার ফ্যাক্টর কস থিটা কত হবে? কস 0 মানে 1। এবার চলে আসি ব্যয়িত ক্ষমতা। ব্যয়িত ক্ষমতা কি? VRMS IRMS কস থিটা। কস থিটা আমার 1 এসে বসিয়ে দিয়েছি, তাহলে VRMS ইন্টু IRMS। VRMS মানে V0 বাই রুট 2, IRMS মানে I0 বাই রুট 2। ফাইনালি V0 I0 বাই 2। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম IRMS এর স্কোয়ার ইন্টু R। অর্থাৎ বিশুদ্ধ রোধক যুক্ত বর্তনী, মানে একটা পিওর রেজিস্টারে যখন আমরা কোনো এসি কারেন্ট সাপ্লাই দিই বা এসি ভোল্টেজ সাপ্লাই দিই, তখন কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো রকম ফেজ ডিফারেন্স থাকে না। নেক্সট, আচ্ছা, আর এই যে ফেজ ডিফারেন্স থাকে না, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে আমরা মোট কতটা বাধা পাই। এই মোট বাধা বা মোট প্রতিঘাত বলতে আমাদের বোঝাই হলো শুধুমাত্র আর। অর্থাৎ কারেন্ট পেতে গেলে আমাদের কি হচ্ছে, ভোল্টেজকে শুধুমাত্র আর দিয়ে ডিভাইড করলে
চলছে। এটাকে কখনো কখনো শুধু জেড আর দিয়েও লেখা যেতে পারে, যে জেড আর ইজ ইকুয়াল টু আর। এবার চলে আসো, আমরা যদি একটা বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী নিই। আবেশক মানে কি? ইন্ডাক্টর। ইন্ডাক্টর মানে কি? বেসিক্যালি কিছুই নয়, একটা কয়েল বা একটা সলিনয়েড। তো মনে করো এই আমার একটা সলিনয়েড, এই সলিনয়েডে আমি ভি এসি ভোল্টেজ দিয়েছি, আই কারেন্ট যাচ্ছে, ভি এর ভ্যালুটা ধরে নিলাম ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হলো এখান থেকে যেভাবে হোক কারেন্টকে বের করব। এই কারেন্ট বের করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র থেকে আমরা দেখেছি ইনডিউসড ইএমএফ। ইনডিউসড কথাটা কেন ব্যবহার করা হচ্ছে? কারণ এই যে বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী, যেখানে একটা আবেশক থাকে যার আবেশাঙ্ক এল, এই আবেশকে কিন্তু বেসিক্যালি ভোল্টেজ কি হয়? ইনডিউসড হয়, আবেশিত হয়। সেই ইনডিউসড ভোল্টেজের মান কিন্তু হয় ই ইকুয়াল টু এল ডিআই ডিটি, যেখানে এল বলতে সাবেশাঙ্ক বোঝায়। সেজন্য আমরা এখানে লিখেছি, এখানে ই না হয়ে যেহেতু ভি ধরা হয়েছে প্রথমেই, সেজন্য ভি সমান এল ডিআই ডিটি নেওয়া হলো। তাহলে এখান থেকে ডিআই সমান কি হবে? এই নেক্সট লাইন, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি বাই এল ডিটি। এই ইন্টিগ্রেশন করার পর আমরা জাস্ট ফাইনাল ভ্যালুটা নিচ্ছি। দেখো এখানে পেলাম আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। আমার ভোল্টেজে কি ছিল? শুধু ওমেগা টি ছিল, আর এখানে কি হলো? ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি ছিল। এই যে 90 ডিগ্রিটা এক্সট্রা এলো, তার মানে এটাই আমার থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার যে পাওয়ার ফ্যাক্টর আসবে সেটা নিশ্চয়ই কস থিটা বা কস 90 ডিগ্রি, যেটার ভ্যালু হবে 0। তাহলে ব্যয়িত ক্ষমতা কত হবে? ভিআরএমএস আইআরএমএস কস থিটা মানে 0। তার মানে একটা বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী যদি নেওয়া হয়, সেই বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে কিন্তু অবশ্যই ব্যয়িত ক্ষমতা 0 হবে। পরের টপিকে চলো। এবার নেব একটা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী। একটা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী, আচ্ছা এই বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী নেওয়ার আগে আগের টপিক থেকে একটা বিষয় একটু বলে রাখি। এখানে দেখো এক্সএল মানে যদি আমার শুধুমাত্র একটা বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী হয়, তার ক্ষেত্রে যে প্রতিঘাত হয় এক্সএল মানে বাধা যেটা হয়, সেটা কিন্তু ওমেগা ইন্টু এল। এই ওমেগা মানে কি? ওমেগা মানে হলো আমার যে এসি কারেন্টটা ব্যবহার করেছি তার কৌণিক বেগ, আর এল হলো ওর ইন্ডাকশন বা মিউচুয়াল ইন্ডাকশন, মিউচুয়াল নয় তো, যেহেতু সিঙ্গেল আছে তাহলে এটা হলো ওর সেলফ ইন্ডাকশন। এরপর চলে আসবে বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী। বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে কি হচ্ছে? এখানে একটা বিশুদ্ধ ধারক বা ক্যাপাসিটর নিলাম, আমি একটা ভোল্টেজ এখানে ব্যবহার করেছি এসি ভোল্টেজ ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। যাওয়ার পর এখানে কি হচ্ছে? কিছু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার পর কারেন্ট কি পেলাম? আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। অর্থাৎ এখানেও কিন্তু থিটা 90 ডিগ্রি পেলাম। এখানেও থিটা 90 ডিগ্রি পাওয়ার অর্থ cos থিটা cos 90 ইকুয়াল টু 0। তাহলে ব্যয়িত ক্ষমতা সমান এখানেও 0। আর বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে মোট বাধা কত? 1/ওমেগা সি। আচ্ছা এবার ভাবো, আমরা মনে করো একটা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী নিলাম, সেই বর্তনীতে এসি না দিয়ে একটা ডিসি কারেন্ট ফ্লো করলাম, তাহলে কি হবে? এসি না দিয়ে যদি একটা ডিসি কারেন্ট ফ্লো করি, আমরা জানি ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি 0, অর্থাৎ ওমেগাটাও 0। কারণ ডিসি কারেন্ট তো সবসময় একই বরাবর যাবে, তার মানে পার সেকেন্ডে ওর এরকম কোনো ফেজ চেঞ্জের দরকার নেই বা ওর কোনো ডাইরেকশন চেঞ্জের দরকার নেই। তাহলে ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট সবসময় একই দিকে যাচ্ছে, অর্থাৎ ডিসি কারেন্টের ওমেগা বা ফ্রিকোয়েন্সি f0। তাহলে ওমেগা যদি 0 হয় তাহলে 1/0 ইকুয়াল টু ইনফাইনাইট। তারপরে আমরা বলতে পারি যে ডিসি কারেন্টের ক্ষেত্রে যখন একটা ডিসি কারেন্টকে বিশুদ্ধ ধারকের মধ্যে দিয়ে পাস করব, সে ইনফাইনাইট ওহমের বা অসীম পরিমাণে একটা বাধা দেবে। অসীম পরিমাণে বাধা দেবে মানে ডিসি কারেন্ট পাসই করতে পারবে না। তাহলে মাথায় রাখতে হবে যে একটা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে কখনোই ডিসি কারেন্ট পাস করে না, কেবলমাত্র এসি কারেন্টই পাস করতে পারে। কখনো কখনো যদি এমন হয় আমার কাছে কিছু কারেন্ট আছে এসি ডিসি মেশানো, আমরা সেটাকে কি করতে চাইছি? আলাদা করতে চাইছি, তখন সিম্পলি এর সামনে একটা বিশুদ্ধ ধারক বসিয়ে দিলে কি হয়? এর ডিসি অংশটা ওখানে আটকে যায় এবং এসি অংশটা কি করে? ওটাকে পাস করে বেরিয়ে যায়। পরের টপিকে চলে আসো। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা এক্সএল এক্সসি এক্সআর মানে বাধাগুলো দেখে নিয়েছি, আর তার সাথে সাথে প্রত্যেকটা কস থিটা অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর দেখেছি। এরপর যেটা করব আমরা, এই যে এল সি আর আর তিনটে আলাদা আলাদা করে আমরা কি করেছিলাম না
কারেন্ট পাঠিয়েছিলাম। এবার কি করব, এদের মধ্যে কম্বাইন করে করে পাঠাবো। কখনো এল আর আর জুড়ে করব, কখনো এল আর সি জুড়ে করব, কখনো সি এবং আর জুড়ে করব, করে দেখবো তাদের মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের কি রিলেশন। পরেরটা দেখো, এবার যেটা নিয়েছি একটা এলআর বর্তনী, অর্থাৎ এই বর্তনীতে যেখানে আমি একটা এসি ভোল্টেজ দিয়েছি সেখানে একটা ইন্ডাক্টর আছে এবং একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমার ভোল্টেজ ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা। থিটার ভ্যালুটা কত হবে, দেখো এল এর জন্য আর আর এর জন্য যখন থাকে তখন থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। এবং এখানে মোট বাধা কত হবে, এখানে যেহেতু রেজিস্ট্যান্স আর এল মানে ইন্ডাক্টর থাকে, তাহলে মোট প্রতিরোধ যেটা হবে সেই মোট বাধা বা মোট প্রতিরোধ হবে রুট ওভার অফ এক্স আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। এক্স আর মানে একদম প্রথমে দেখে নিয়েছিলাম শুধু আর এক্স এল মানে ওমেগা এল। তাহলে বসিয়ে দিলে এটা পাওয়া গেল আমার জেড এর মান। এবং এখান থেকে আই মানে কি, ভি বাই জেড। আই মানে কারেন্ট, কারেন্ট মানে কি টোটাল ভি বাই টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল বাধা। টোটাল বাধা মানেই তো এই পুরোটা, মানে এই যেটাকে জেড বা ইম্পিডেন্স দিয়ে লেখা হচ্ছে। এই পাওয়া গেল আমার এলআর বর্তনী। এবার চলে আসো এলআর এর পরে সিআর বর্তনী, যেখানে কেবলমাত্র একটা ক্যাপাসিটর থাকবে এবং একটা রেজিস্ট্যান্স থাকবে। এক্ষেত্রেও মনে করো আমরা একটা ভোল্টেজ দিলাম, এসি ভোল্টেজ ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, তখন কারেন্ট আসবে কত, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে এক্ষেত্রে থিটার ভ্যালু কত, আগেরটা যেমন ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর ছিল, এক্ষেত্রে কিন্তু এটা হবে ট্যান ইনভার্স 1/ওমেগা সি আর। জেড এর ভ্যালু কি হবে, জেড এর ভ্যালু সেম একই রকম ক্যালকুলেশন। তাহলে এখানে যেহেতু আমার সি আর আর আছে, তাহলে জেড এর ভ্যালু ক্যালকুলেট করতে গেলে এক্স আর রুটের স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুট অফ এক্স আর মানে শুধু আর, আর এক্স সি মানে হলো 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি এইটা হলো আমার এই সার্কিটে মোট বাধা হলো। তাহলে এখানে আমার যদি কারেন্ট বের করতে হয় আই, ধরো মোট কারেন্ট মানে ম্যাক্সিমাম কারেন্ট আই বের করতে চাইছি, তখন ওটা ভি জিরো বাই জেড। আর যদি শুধু আই আর এম এস বের করতে চাই তাহলে ভি বাই জেড। জেড মানে যে ইম্পিডেন্স বা মোট বাধা সিআর বর্তনীতে। এবার চলে আসো এল আর বর্তনীতে, এই সরি এলসি বর্তনীতে। এলসি বর্তনীর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এলসি বর্তনীতে এল আছে এবং সি আছে। আমরা আলাদা করে আগেই দেখে নিয়েছি যে এলসি বর্তনীর ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ব্যয়িত ক্ষমতা থাকে না। তাহলে যেহেতু ব্যয়িত ক্ষমতা থাকে না, তাহলে এক্ষেত্রে বাধার কোনো প্রশ্ন আসে না। বাধা না থাকলে ব্যয়িত ক্ষমতা থাকবে না। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটে, এক্ষেত্রে একটা এলসি বর্তনী বেসিক্যালি একটা স্পন্দক বা অসিলেটরের মতো কাজ করে। তাহলে সেই যে অসিলেটর বা স্পন্দক থাকে, সেই অসিলেটর বা স্পন্দকের একটা ফ্রিকোয়েন্সি থাকে, এটাকে কখনো কখনো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলা হয়। এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ফর্মুলা এফ ইকুয়াল টু 1/2π এল রুট ওভার অফ এলসি। এল এর ইউনিট কিন্তু হেনরি, সি বা ক্যাপাসিটরের ইউনিট কিন্তু ফ্যারাড। তাহলে এটার থেকে আমাদের অঙ্ক আসতে পারে, আমরা প্রয়োজন অনুযায়ী দেখে নেবো। নেক্সট, এবার দেখো তাহলে পিওর আর, পিওর সি, পিওর এল হয়েছে, এলসি এল আর সি আর হয়েছে। এবার হলো কম্বাইন্ড সার্কিট, যেখানে একটা এল একটা সি একটা আর সবগুলো আছে। তাহলে সবগুলো যদি থাকে সেক্ষেত্রে মনে করো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম ভি, দ্যাট ইজ ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে এখানে যে কারেন্ট পেলাম সেই কারেন্টের ফেজটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেল, ওমেগা টি মাইনাস সাম অন্য কিছু জিনিস, ধরো থিটা ধরে নিলাম। তাহলে এখানে মোট বাধা কিসের জন্য হবে, এল এর জন্য, আর এর জন্য, সি এর, তিনজনের জন্যই বাধা। এবার তিনজনের জন্যই যখন বাধা হচ্ছে তখন আর স্কোয়ার প্লাস, বাকিগুলোর ক্ষেত্রে এখানে প্লাস না হয়ে কেন মাইনাস হলো, আসলে ওমেগা এল এবং ওমেগা সি দুটোর ক্ষেত্রে তোমরা দেখেছো একটার ক্ষেত্রে ফেজে ছিল +90°, একটার ক্ষেত্রে ছিল -90°, অর্থাৎ দে আর অপোজিট ইন ডাইরেকশন। তাহলে অপোজিট ইন ডাইরেকশন হওয়ার জন্য এই এক্সএল আর এক্সির মধ্যে একটা মাইনাস আসলো, এবং এক্সএল মানে ওমেগা এল, এক্সি মানে 1/ওমেগা সি বসিয়ে দিলে ফাইনালি যে টোটাল প্রতিরোধ সেটা পেলাম এটা। আর এখানে থিটা ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্সএল মাইনাস এক্সি বাই এক্স আর, মানটা মনে রাখতে হবে। নেক্সট চলো, এবার আমরা যেটা করব সেটা হলো আমাদের কাছে কতগুলো ইন্ডিভিজুয়াল ছোট ছোট প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোকে আমরা ক্যালকুলেট করব। এখানে দেখো প্রথম একটা প্রশ্ন আছে, পরিবর্তী প্রবাহের এলসিআর বর্তনীতে
R ইকুয়াল টু 10 ওহম, L ইকুয়াল টু 50 মিলি হেনরি আর C ইকুয়াল টু 5 মাইক্রোফ্যারাড হলে শ্রেণী অনুনাদের কম্পাঙ্ক ও কিউ গুণক নির্ণয় করো। তো এই শ্রেণী অনুনাদের কম্পাঙ্ক আর কিউ গুণক এর আগে তোমরা দেখানো হয়নি তোমাদের। তো আপাতত প্রথমে শ্রেণী অনুনাদের কম্পাঙ্ক যেটা হবে সেটার ফর্মুলা দেখো। শ্রেণী অনুনাদের কম্পাঙ্ক হলো 1/2 পাই রুট ওভার অফ এলসি, যেটা এলসি বর্তনীতে দেখে নিয়েছো এই ফর্মুলাটা হয়। আর কিউ গুণকের ফর্মুলাটাকে এখান থেকে ডাইরেক্ট মনে রাখবে 1/r রুট ওভার অফ L/c। এবার যদি আমরা অঙ্ক দুটো করি তাহলে কেমন হবে? অঙ্ক দুটো করলে এখানে দেখো 1/2 পাই রুট ওভার অফ এল এর ভ্যালু কত দেওয়া আছে? এল দেখো 50 মিলি হেনরি। তাহলে আমরা এসআই সিস্টেমে যদি করি তাহলে এটা 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এটা হেনরিতে এলো। এবং সি এর ভ্যালু কি? 5 মাইক্রোফ্যারাড। তাহলে 5 মাইক্রোফ্যারাড মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। এইটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এর যেটা ফাইনাল অ্যান্সার আসে সেটা আমরা ডাইরেক্ট লিখছি 318.5 হার্টজ। এবার কিউ গুণকের ক্ষেত্রে কি হচ্ছে? কিউ গুণকের ক্ষেত্রেও একই রকম ভাবে মানগুলো বসালে আমরা ডাইরেক্ট আনসার লিখে দিচ্ছি, এর কিউ গুণক হবে 10, কারণ আর এল সি সব মানগুলো এখানে এসআই সিস্টেমে দেখতে পাচ্ছ, জাস্ট বসিয়ে দেবে। পরের কোশ্চেনে চলো। আচ্ছা, পরের কোশ্চেনটা খেয়াল করো। একটি এলআর বর্তনীর ক্ষমতা গুণক দেওয়া আছে 1/√2। তাহলে এসির কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয় তখন এর ক্ষমতা গুণক কত হবে? তো এলআর বর্তনীর যে ক্ষমতা গুণক, এলআর বর্তনীর ক্ষমতা গুণক কি ছিল? এলআর বর্তনীর ক্ষমতা গুণককে আমরা যদি cos থিটা বলি ইকুয়াল টু এটা হবে জেড বাই, যেহেতু এটা এলআর বর্তনী, সরি একটু ভুল হয়েছে, এটা হবে আর বাই জেড। প্রশ্ন হলো জেড কত? আর বাই এলআর এর ক্ষেত্রে তোমরা দুটো পেজ ব্যাক করে দেখে নিতে পারবে, এই জেড ইকুয়াল টু ছিল আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার। এটা হলো আমার ক্ষমতা গুণক। এবার আমার মান কি কি দেওয়া আছে? এলআর বর্তনীর ক্ষমতা গুণক 1/√2। তাহলে এই মানটা প্রথমে বলা হচ্ছে 1/√2। এবার কি চেঞ্জ করা হয়েছে? বলছে এর কম্পাঙ্ক দ্বিগুণ হলে ক্ষমতা গুণক কত। এর কম্পাঙ্ক দ্বিগুণ হওয়া মানে শুধুমাত্র এই ওমেগাটাকে ডাবল করতে হবে। তাহলে ওমেগার জায়গাতে 2 ওমেগা বসিয়ে দেখতে হবে যে আমাদের ফাইনালি এই cos থিটার ভ্যালুটা কত হবে। তাহলে এটা একটা হলো। তাহলে এর পরের লাইনে হবে তাহলে আর বাই স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এখানে আসবে 2 ওমেগা এল তার হোল স্কোয়ার ইকুয়াল টু, মনে করো এটা এক্স। এবার কি করতে হবে? দুটোকে ভাগ করে দেবে। ভাগ করে দেওয়ার পর এখান থেকে একটা ভ্যালু পাবে। তোমাদের ফাইনাল যে আনসার হবে সেটা আমি লিখে দিচ্ছি। ফাইনাল আনসার হবে 1/√5। পরের কোশ্চেনে চলো। শ্রেণী বর্তনীতে একটা এলসি সংযোগের এল এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, রোধের মান 0, অনুনাদের কম্পাঙ্ক কত? এখানে অনুনাদি কম্পাঙ্ক সেই একই ফর্মুলা F0 ইকুয়াল টু, দেখো রোধের মান যখনই 0 হয়ে যাবে তখন বেসিক্যালি পুরোটা কনভার্ট হয়ে যাবে একটা এলসি বর্তনীতে। আর এলসি বর্তনী F0 ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার অফ এল সি। তাহলে সিম্পলি এখানে সব মানগুলো বসে যাবে। হেনরি এসআইতে আছে, মাইক্রোফ্যারাডটাকে শুধু ফ্যারাডে নিতে হবে, 25 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড নিয়ে জাস্ট বসিয়ে দিলাম। এটাকে যদি বসিয়ে দিই আমরা শুধু ফাইনাল অ্যান্সারটা দেখবো। ফাইনাল অ্যান্সারটা আচ্ছা 2 ইন্টু 3.14 স্কোয়ার রুট অফ এল এর ভ্যালু হলো 0.405 ইন্টু সি এর ভ্যালু হলো 25 ইন্টু 10 টু দি পাওয়ার -6। যাই আসবে ফাইনাল অ্যান্সার এত হার্ডস হবে। নেক্সট কোশ্চেনে চলো। এল এর মান 1 মিলি হেনরি, প্রযুক্ত ভোল্টেজের কম্পাঙ্ক 50 হার্টজ হলে উল্লিখিত ক্ষেত্রে আবেশীয় প্রতিঘাত নির্ণয় করো। এই আবেশীয় প্রতিঘাত বলতে আসলে বলছে এক্সএল এর মান কত। তাহলে এক্সএল মানে আমরা কি জানি? ওমেগা এল। ওমেগা এল মানে কি জানি? 2 পাই ফ্রিকোয়েন্সি ইন্টু এল। তাহলে 2 পাই ফ্রিকোয়েন্সি কত? 50 ইন্টু এল এর মান কত? 1 মিলি হেনরি। মিলি হেনরিতে রাখলে হবে না, হেনরিতে। তাহলে 10 টু দি পাওয়ার -3 হেনরি বসিয়ে দিলে এই যে প্রতিঘাত,
এর একক কিন্তু ফাইনালি ওহম, কারণ প্রতিঘাত তো বেসিক্যালি কি এক ধরনের বাধা। পরের কোশ্চেনে চলো। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমরা মোটামুটি এই এসির একদম এন্ডে চলে এসেছি। তো এসি কারেন্ট থেকে তোমাদের বেসিক্যালি এই বিভিন্ন সার্কিটগুলো তোমরা দেখলে, এই বিভিন্ন সার্কিটগুলো দেখার পর তাদের ক্যালকুলেশনগুলো করলে, আর তার সাথে সাথে কয়েকটা আমরা অঙ্কও দেখালাম। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো প্রত্যেকটা শুধু এল, শুধু আর, শুধু সি, এল আর, সি আর, এলসি, এলসিআর, এই প্রত্যেকটা অংশের তাদের প্রতিরোধ, প্রতিঘাত এগুলো ক্যালকুলেট করতে হবে। কিউ গুণক থেকে বেশি সংখ্যক অঙ্ক আসার চান্স, তাহলে সেটাও প্র্যাকটিস করবে। তাছাড়া আর এলসিআর থেকে এই মুহূর্তে খুব বেশি পড়ানোর নেই, তাহলে আমরা এসি চ্যাপ্টারটা এখানে শেষ করছি।